নমস্কার। রুনার সংগ্রহে সকলকে স্বাগত জানাই। আজকে সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্পের শেষ পর্ব। নিঃশব্দে চোখের জল ফেলতে ফেলতে সুরেন্দ্র একবার ভাবে, একদিন সে এই গ্রামের কোনো মেয়েকে বিয়ে করবে, তাহলে তখন হয়তো এই গ্রামের ওপর তার রাগ পড়ে যাবে। কিন্তু সেরকম মেয়ে কই? কাউকেই তো চোখে পড়ে না। রূপের কথা ছেড়েই দাও, একটারও স্বাস্থ্য ভালোই নয়। বাইরে থেকে কে যেন মোটা গলায় ডাকে, সুরেন্দ্র, সুরেন্দ্র। ঠিক যেন তার বাবার গলা। সুরেন্দ্র শুয়ে শুয়ে হাসে। গাঁয়ের উটকো ছেলেরা তাকে নানা রকমভাবে ভয় দেখাবার চেষ্টা করেছে অনেকবার। টিনের চালে ঢেলা ছুঁড়েছে, জলে ডোবানো বেড়াল ছেড়ে দিয়েছে ঘরের মধ্যে। একদিন তককে তককে থেকে সুরেন্দ্র কয়েকটা ছোঁড়াকে ধরে বেধড়ক ধোলাই দিয়েছে। তারপর থেকে ওসব উৎপাত অনেকটা কমেছে, কিন্তু দু চারজন এখনও তার পেছনে লেগে আছে। আবার ধরতে পারলেই হয়। আবার সুরেন্দ্র সুরেন্দ্র বলে ডাক উঠতেই সে বাইরে বেরিয়ে এলো। কেউ নেই। আকাশে তৃতীয়ার ফালি চাঁদ। কয়েকটা চামচিকে উঠতে উঠতে চাঁদের দিকে চলে যাচ্ছে। তারপর চারটে নারকেল গাছের সবকটা পাতা এখন হাওয়ার উত্তরমুখ। কেউ নেই। তবু কে ডাকল? সুরেন্দ্র চারিদিকে ঘুরে ঘুরে তাকায়। খানিক আগে সন্ধে হয়েছে। এরই মধ্যে গ্রামে ছড়িয়ে পড়েছে মহানিদ্রা। সুরেন্দ্র নিজের কপাট বুকে হাত বুলিয়ে মনে মনে বলল, ওরকম হয়, একলা থাকলে ওরকম শোনা যায়। আর বেশি দিন একলা থাকতে ইচ্ছে করে না। অন্ধকারের মধ্যে দূর থেকে কারা যেন হেঁটে আসছে। 7-8 জন মানুষ। তারা আসছে প্রায় দৌড়ে দৌড়ে এ বাড়ির দিকেই। সুরেন্দ্র স্থিরভাবে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। দলের প্রথমেই আছে নিতাই। সে লাফাতে লাফাতে এসে বলল, সুরেন্দা, ও সুরেন্দা, জবর খবর আছে। আমি তোমার কাছেই আসছিলাম। পথে এনাদের সঙ্গে দেখা হলো। জবর খবর। সুরেন্দ্র বিনা উত্তেজনায় বলল, কী খবর? সোনারং গাঁয়ের সর্বানন্দ দাসের পুতের বউকে ভূতে ধরেছে। সুরেন্দ্র ঠাট্টা করে বলল, বটে? কতখানি ভাং খেয়েছিস? এবার অন্য 4-5 জন এগিয়ে এসে বলল, সাচ্চা কথা, সর্বানন্দের ছেলে বিভূতি বউকে পেতনিতে ধরেছে। সকাল থেকে মাটিতে পড়ে ছটফটাচ্ছে, তার মুখ দিয়ে কথা বলছে পেতনিটা। কী সব কুৎসিত কথা! ঠাট্টায় সুরটা বজায় রেখে সুরেন্দ্র বলল, বটে? কী কুৎসিত কথা বলতো শুনি। সে তুমি গেলেই নিজের কানে শুনতে পাবে। আপনারা কেউ শোনেননি? কেউ চোখে দেখেছেন? নিবারণ উগ্র গলায় বলল, আলবাত দেখেছে। এই তো চারু আর ভেনু দুজনেই দেখেছে। ওঝা এসে সে পেতনিকে ভাগাতে পারছে না। সর্বানন্দের ছেলে বিভূতি কোথায়? সে তো দুর্গাপুরে কাজ করে। ওদের বাড়ির কেউ আছে এখানে? ওদের বাড়িতে কেউ তো ডাকতে আসেনি আমাকে। কেন, আমরা বললে তুই যাবি না? আমাদের কথা নয়। আমরা কি ফেল না? দেখো, আমি সাফ কথা বলি। সর্বানন্দের বাড়ি 2-2.5 মাইলের রাস্তা। অতখানি রাস্তা উড়ো কথা শুনে যদি শুধুমুধু যেতে হয়, তার চেয়ে ঘরে বসে কীর্তন গাওয়া অনেক ভালো। নাকি তুই ভয় পাচ্ছিস এখন? সুরেন্দ্র এবার হাসল। এত বয়স্ক লোকেদেরও তার খুব ছেলে মানুষ বলে মনে হয়। এদের মাথায় গোবর। সে বলল, আমার এমন লাভের কারবার, তাতে কি ভয় পেলে চলে? কিন্তু খাঁটি মাল পাচ্ছি কোথায়? এবার গিয়েই দেখ না। যাচ্ছি তাহলে, কিন্তু গিয়ে যদি দেখি ভাঁওতা, তাহলে কিন্তু উত্তুম মুস্তুম করে ছাড়ব আমি। আমার সঙ্গে মাজাকি করা নয়। আমি সরল কথার মানুষ। সুরেন্দ্র ঘরের মধ্যে ফিরে গেল রেডি হয়ে নিতে। অন্যরা বাইরে দাঁড়িয়ে রইল। শুধু নিতাইয়ের অধিকার আছে ঘরে ঢোকার। সুরেন্দ্র একটা ঝোলার মধ্যে কয়েকটা জিনিস ভরে নিচ্ছে।
একটা ছোট টিনের বাক্স, তার মধ্যে কি আছে নিতাই জানে না, একটা টর্চ, এক বান্ডিল ব্যান্ডেজের কাপড় আর একটা বিলিতি মদের খালি বোতল। নিতাই জিজ্ঞেস করলো, সুরেন্দা, খালি বোতলটা নিচ্ছ কেন? একগাল হেসে সুরেন্দ্র বলল, জানিস না, এই বোতলের মধ্যে পেতনিটাকে ভরবো। ভূত পেতনিরা বোতলকে বড় ডরায়। এই বোতলটা তুলে ধরবো, অমনি তার মধ্যে সুরুত করে এসে ঢুকে পড়বে। তুইও ওদের কথায় নেচেছিস। ঝোলাটা কাঁধে নিয়ে বাইরে বেরিয়ে সুরেন্দ্র বলল, চলো। কয়েক পা এগিয়েই নিবারণ তাকে জিজ্ঞেস করলো, টাকা এনেছিস তো সুরেন? 100 টাকা দিবি বলে কথা দিয়েছিস, আজ তোর টাকা খসবে। সুরেন্দ্র নিষ্ঠুরের মতো উত্তর দিল, তা নিয়ে তোমার মাথা ব্যথা কেন নিবারণকা? ভালো মাল পেলে আমি ভালো দাম দেব। টাকা যদি পায় তো পাবে সর্বানন্দ দাস, তোমাকে কি তার থেকে একটা পয়সাও দেবে? নিবারণ খানিকটা চুপসে গেল। তবু সে মনে মনে বলল, তা আমি পেলাম আর না পেলাম, তবু তো তোর পকেট থেকে টাকা খসতে দেখলেই আমার আনন্দ হবে। হারামির বাচ্চা, তার তেজ আজ ভাঙবে। সর্বানন্দ দাশের অবস্থা এককালে বেশ সচ্ছল ছিল, এখন আর তেমন রমরমা নেই। জমি জায়গা বেহাত হয়ে গেছে। তবু তার বড় ছেলে শহরে চাকরি করে বাড়িতে টাকা পাঠায়। বাড়িটা বেশ সুন্দর, মস্ত বড় উঠোনের চারপাশে 4টি ঘর, আর সে বাড়ি ঘিরে রয়েছে অনেকগুলো সুপুরি গাছ। রান্নাঘরের পাশ দিয়ে একটা সুপুরি গাছ ঘেরা পথ চলে গেছে পুকুর পাড় পর্যন্ত। উঠোনের এক কোণে একটা বড় কালোজাম গাছ। বাড়িটা এখন ভিড়ে ভিড়াকার, সে ভিড় সামলাবার চেষ্টাও কারুর নেই। যার যা খুশি করছে, লোকের চেঁচামেচিতে কান পাতা দেয়। সেই সঙ্গে ধূপ ধুনোর ধোঁয়া, একটা হ্যাজাগের আলো ঘিরে উঠছে অসংখ্য পোকা। সর্বানন্দের পুত্রবধূ শান্তি শুয়ে আছে উঠোনে, তার সর্বাঙ্গের পোশাক ভেজা, মাথার চুল জল কাদায় মাখামাখি, চোখ দুটি বন্ধ, মুখ দিয়ে ফেনা বেরুচ্ছে অনবরত। শরীরটা কিছুক্ষণ নিস্তব্ধ, মাঝে মাঝে হঠাৎ বেঁকে দুমড়ে উঠছে যেন অসহ্য যন্ত্রণায়। বড় একটা মাটির মালসায় টিকের আগুন জ্বেলে তাতে একটু ধুনো দিচ্ছে সর্বানন্দ নিজে, আর শান্তির পাশে বসে ওঝা অনবরত মন্ত্র পড়ে যাচ্ছে চোখ বুজে, তার হাতে একটা ঝাঁটা। ওঝাটি বেঁটে বাটকুল। এ গ্রামের মহাদেব ওঝার ছিল দারুণ নামডাক। আশপাশের 10-20খানা গাঁ থেকে তার বায়না হতো। চেহারাও ছিল সাংঘাতিক, দেখলে ভয় ভক্তি দুটোই জাগত। মেয়ে মানুষের মতো কোমর পর্যন্ত চুল, এদিকে গাল ভর্তি চাপ দাড়ি, টকটকে লাল রঙের কাপড় পরা, চোখ দুটিও সেই রকম লাল, হাতে একটা ডান্ডা। এই মহাদেব ওঝা নাকি মন্ত্রের জোরে ভূত প্রেতদের ত্রিং ব্রিং করে নাচাতে পারত। মাস 6 আগে সেই মহাদেব ওঝা মারা গেছে। সে নাকি নিজের শরীরের মধ্যে একসঙ্গে 2টো ভূত ঢুকিয়ে আটকে রাখতে গিয়েছিল। পুরুতের ছেলে পুরুত হয়, তেমনি ওঝার ছেলে ওঝা হয়েছে, কিন্তু বাপের চেহারা পায়নি ছেলে। বয়স তার মাত্র 20-22। দেহটি নাদুস নুদুস, তা হোক, বাপের কাছ থেকে মন্ত্রগুলো তো সব পেয়েছে। আর তার একটা গুণ আছে বড়, সে জিভ দিয়ে নিজের নাক ছুঁতে পারে। মহাদেবের ছেলের নাম সুবল। সে মাটিতে জোড়াসন করে বসে খুব ভাব দিয়ে মন্ত্র পড়ে যাচ্ছে, আর বউটি যেই মাঝে মাঝে বেঁকে দুমড়ে উঠছে, অমনি সে হাতের ঝাঁটা সপাং সপাং করে পিটোচ্ছে। মহাদেব ওঝা নাকি মারের চোটে রক্ত বার করে দিত। সুবল অত জোরে মারতে না পারলেও তার গালাগালির জোর আছে। শান্তি একবার বেশি করে হাত পা ছুঁড়তেই সুবল ওঝা এক হাতে তার চুলের মুঠি চেপে ধরে মারতে মারতে বলল, যা যা আবাগির বেটি, শতেক ভাতারি, দূর হ দূর হ। সুরেন্দ্র ভিড় ঠেলে এসে উঠোনের মাঝখানে দাঁড়ালো। মিশমিশে কালো জমদূতের মতন তার চেহারা, রাগে চোয়াল দুটো শক্ত হয়ে গেছে। প্রথমেই তার ইচ্ছে হলো সুবল হারামজাদাকে ক্যাঁত ক্যাঁত করে 2টো লাথি কষায়। শুয়োরের বাচ্চাটা, ছেলে মেয়েদের মনে পড়লে ফাদার পেরোর কথা। নিতান্ত আত্মরক্ষার কারণে ছাড়া কাউকে মারতে নেই। যখন তখন মারামারি করে জন্তুরা,
তুমি তো মানুষ সুরেন্দ্র। সে ঝুঁকে সুবলকে বলল, দেখি কর্তা, ছাড়ো ছাড়ো, আমি একটু দেখব। আজ যদি মহাদেব ওঝা থাকতো তাহলে তুলকালাম কাণ্ড বেঁধে যেত একটা। মহাদেব ওঝার কাজে কেউ কখনো সাহস করেনি। সুরেন্দ্রর মতো শাহজওয়ানকেও গ্রাহ্য করত না সে। তার গায়ে শক্তি কম ছিল না, কিন্তু ছেলেটি হয়েছে অকাল কুষ্মাণ্ড। সুবল মিনমিন করে বলল, আমার কেস তুমি দেখবার কে, বেটিকে এই তাড়ালুম বলে আর একটুখানি। সুরেন্দ্র তাকে পোকামাকড়ের মতো অগ্রাহ্য করে বলল, সরো সরো। তারপর সর্বানন্দকে জিজ্ঞেস করলো, কি হয়েছিল? সর্বানন্দ বিবর্ণ মুখে একটা হাই তুলে বলল, ওই জাম গাছটা। সুবল এবারই বাকিটা বলে দিল। আজ ভোরবেলা বাসি কাপড়ে এই বউটি বর থেকে বেরিয়েছে, তখনও ভালো করে সূর্য ওঠেনি। ঘর থেকে উঠোনে পা দিয়েই দেখল 3টে কই মাছ। একটা বড় মাটির হাঁড়িতে কাল রাত থেকে কই মাছ জিওনো ছিল। এ বাড়িতে প্রায় এরকম জিয়ল মাছ ধরা থাকে। বউ তাড়াতাড়ি মাছগুলোকে ধরে হাঁড়িতে ভরল। সেই আঁশ হাত না ধুয়েই মুছে ফেলল কাপড়ে। তারপর ঘুম চোখে জল খালাস করে আবার ঘরে ফিরে শুতে যাবে এমন সময় এই পর্যন্ত বলে সুবল থামল। উপস্থিত অন্যান্য লোকেরা এই ঘটনা ইতিমধ্যে 50 বার শুনেছে। জনা সুবল খানিকটা নাটকীয় করবার জন্য বলল, ওই জাম গাছে ওঁত পেতে বসেছিল দুটেতে, দুষ্টু 2 আত্মা। ওরা তো এইসব সুযোগই খোঁজে। বাসি কাপড়ে আঁশ হাত মুছেছে, তারপর বাইরে থেকে এসে পায়ে জল দেয়নি। বউ যেন জাম গাছতলা দিয়ে আসছে, অমনি গাছের একটা ডাল নিচু হয়ে নেমে এসে মারল এক ঝাপটা। ব্যাস, সেই যে পড়ে গেল উঠোনে, আর তাকে নড়ানো যায় না। সুরেন্দ্র জিজ্ঞেস করল, অত ভোরে আর কেউ জেগেছিল? কেউ দেখেছে সে বউ কই মাছ ধরেছিল কিংবা পায়ে জল দেয়নি? সুবল বিজ্ঞের মতো বলল, দেখতে হবে কেন? আমি তো কেস দেখেই বুঝে নিয়েছি। ওই যে বারান্দায় জিওল মাছের হাঁড়িটা এখনও রয়েছে। সুরেন্দ্র বলল, সুবল বলল, প্রমাণ চাও? দেখবে? হাতের ঝাঁটা দিয়ে শান্তিকে খুব জোরে একটা বাড়ি মেরে বলল, ছোট লোকের নাঙি, বল বল, বউ বাসি কাপড়ে মাছ ধরেনি? শান্তির মুখ দিয়ে আওয়াজ বেরোলো, ওই দেখো শিকার পেয়েছে। আরও শুনবে? শান্তিকে ঝাঁটা মেরে বলল, বল, গাছের ডাল নিচু হয়ে এসে ওর মাথায় মারেনি? বল, মারেনি? শান্তির মুখ দিয়ে স্পষ্ট আওয়াজ বেরোলো, মেরেছে মেরেছে। সবল সগর্বে মুখ ঘুরিয়ে তাকালো। সুরেন্দ্র সুবলের হাত থেকে ঝাঁটাটা কেড়ে নিয়ে ফেলে দিল দূরে। শান্তি এ গ্রামের মেয়ে নয়। সর্বানন্দের মামার বাড়ির রসপাগলা গ্রামে বেড়াতে গিয়ে সর্বানন্দ এই মেয়ে পছন্দ করে এসেছিল। মেয়েটি কিছু লেখাপড়া জানে। সর্বানন্দের ছেলে বিভূতি মহকুমা শহর থেকে বিএ পাশ দিয়ে এসেছে। তার সঙ্গে এ মেয়েকে মানিয়েছে ভালো। ঘরের বউ হয়েও শান্তিজোড়া বিনুনি করত অনেক দিন। শহরে খরচ বেশি বলে বিভূতি এই 2 বছর হলো বউকে গ্রামের বাড়িতে রেখেছে। সেই 9 মাসে 6 মাসে একবার আসে। এখনও বাচ্চা কাচ্চা হয়নি। ইতিমধ্যে সন্দেহ দেখা দিয়েছে যে বউ বাঁচা। সুরেন্দ্র তাকিয়ে রইল শান্তির দিকে। একটু আগে উপুর হয়েছিল, এখন সে চিত হয়েছে। একটা হাত চাপা পড়েছে পিঠের তলায়, মুখটা মাটির দিকে ফেরানো। লোকের চোখের সামনে পড়ে আছে মাটিতে, ভিজে কাপড় সেঁটে গেছে গায়ের সঙ্গে। আঁচলটা অজগর সাপের মতো গোল হয়ে কুণ্ডুলি পাকিয়ে আছে পায়ের কাছে। কোমরে কষি ও আলগা, চোখ দুটো খোলা, কিন্তু সে চোখে কোনো দৃষ্টি নেই। বাঁজা মেয়েদের স্বাস্থ্য ভালো হয়। সুরেন্দ্র এ পর্যন্ত 2 গাঁয়ের মধ্যে শান্তির মতো সুন্দরী আর দেখেনি। সুবল বলল, একসঙ্গে দুটো দুষ্ট আত্মা এসে বসেছিল ওই জাম গাছে। মদ্দাটা এখনও বসে আছে ওখানে। আমি গাছটার চারপাশে গণ্ডি কেটে দিয়েছি, এদিকে আসতেই পারবে না। পেতনিটা সেঁধিয়েছে বউয়ের শরীরে। একসঙ্গে দুটোতে যাবে না। সুরেন্দ্র এগিয়ে গেল জাম গাছটার দিকে। সুবল চেঁচিয়ে বলল, ওইদিকে যেও না, গায়ে বাতাস লেগে যাবে, তোমার গায়ে বাতাস লেগে যাবে বলে দিচ্ছি। মদ্দাটা এখনও বসে আছে, দেখো না, হাওয়া বাতাস নেই, তবু ডগার ডালটা আপনা আপনি নড়ছে। ফ্যাকাশে জ্যোৎস্নায় সত্যি মনে হয় জাম গাছের ডগাটা
দুলছে একটু একটু করে। ভিড়ের মধ্যে কে একজন বলল, যেতে চায় যাক না। সুরেন্দ্র নিচু হয়ে তার খাঁকি প্যান্ট গুটিয়ে ফেলল হাঁটু পর্যন্ত। তারপর তত্তর করে উঠে গেল জাম গাছে। সবচেয়ে মোটা ডালটার ওপর এক পায়ে দাঁড়িয়ে হেঁড়ে গলায় চেঁচিয়ে উঠল, কোথায় সে? সুবল বলল, আরও ওপরে, একেবারে ডগায়, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, হাসছে বেটা। আর একটু ওপরে ওঠো, টেরটি পাবে। সুরেন্দ্র বুঝল ওর চালাকিটা। জাম গাছের ডাল তেমন মজবুত নয়। তাদের বাড়িতে একটা জাম গাছের পিঁড়ি ছিল। কথা নেই বার্তা নেই, একদিন এমনি সেটা মাঝখান থেকে দুভাগ হয়ে গেল। এখন সে তার এত বড় শরীরটা নিয়ে যদি তার ওপরে ওঠে তাহলে হঠাৎ ভেঙে পড়ে যাবে, আর না উঠলে ওরা বলবে সে হেরে গেল। কোমরের বেল্টটা খুলে সে একটা গোল ফাঁস করল। তারপর পায়ের আঙুলের ওপর ভর দিয়ে ডিঙি মেরে যতটা লম্বা হওয়া সম্ভব লম্বা হয়ে বেল্টের ফাঁস দিয়ে ধরতে পেরেই সে মট করে ডাল ভেঙে সেটা হাতে দিয়ে নেমে এলো নিচে। গাছের ডালটা সে সুবলের নাকের কাছে এগিয়ে গিয়ে বলল, এর মধ্যে তোমার মদ্দাভূতরা বসে আছে। সুবল ভয় পেয়ে মাথাটা পিছিয়ে নিল খানিকটা। শান্তি এর মধ্যে উঠে বসেছে আর ফিক ফিক করে হাসছে। সুরেন্দ্রর দিকে হাতছানি দিয়ে বলল, ওই শোনো শোনো। সবাই চেঁচিয়ে উঠল, ডেকেছে, পেতনি ওকে ডেকেছে। সুরেন্দ্র খানিকটা হকচকিয়ে গেল। ঠিক যেন স্বাভাবিক মানুষের মতন গলা। তবে কি বউটা এতক্ষণ নকল যাত্রা করছিল? সুবলের হাতে এত মার খেয়েও পাকানো আঁচলটা তুলে নিয়ে শান্তি গায়ে জড়িয়ে ভদ্র হলো। সেই রকমই ফিকফিকিয়ে হেসে হাতছানি দিয়ে সুরেন্দ্রকে বলতে লাগলো, এই শোনো শোনো, শোনো না। সুরেন্দ্র এগিয়ে গিয়ে বলল, কি? শোনো, আরও কাছে এসো। আর একটু এগিয়ে সুরেন্দ্র বলল, কি? শান্তি মাটির ওপর চাপড় মেরে বলল, বসো, এখানে এসো, বসো। লজ্জা কি? আমাকেও তোমার লজ্জা? তুমি যে আমার নাগর, বসো। সুরেন্দ্র মাটিতে বসল। শান্তি বলল, তোমার সঙ্গে আমার কথা আছে, কানে কানে বলবো। সুরেন্দ্র বলল, ওইখান থেকেই বলো। পা ঘষতে ঘষতে শান্তি নিজেই চলে এলো সুরেন্দ্রর কোলের কাছে। তার মাথাটা ধরে টানল। সুরেন্দ্র খুবই অস্বস্তিতে পড়েছে। শান্তি তার কানে কানে কী যেন বলতে চায়। সুরেন্দ্র কানের কাছে মুখ ঠেকিয়ে শান্তি ফিসফিস করে কী যেন বলতে লাগলো। সুরেন্দ্র বুঝতে পারল না তার একটা বর্ণ। একসময় সে করে চেঁচিয়ে উঠল। শান্তি তার কান কামড়ে ধরেছে। সুরেন্দ্র ধাক্কা মেরে সরিয়ে দিল শান্তিকে। তার কান দিয়ে দরদর করে রক্ত গড়াচ্ছে। জনতা হেসে উঠল হো 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 করে। সুরেন্দ্র দুর্দশা দেখে তার দারুণ মজা পেয়েছে। সেই দিন থেকে তার নাম হয়ে গেল কান কাটা সুরেন। কিন্তু জনতার হাসিও থেমে গেল শান্তির অকস্মাৎ হাসিতে। শান্তি হি 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 করে হেসে উঠল। তার ঠোঁটের পাশে রক্ত। তারপর একটা অদ্ভুত বিকট গলায় বার করে বলল, এই সুরেন্দ্র, আমাকে বিয়ে করবি? আয় না, বিয়ে করবি। তোতে আমাতে পাট খেতে লুকিয়ে থাকবো, বিয়ে করবি? এই সুরেন্দ্র, আয় না। সবাই জানে সর্বানন্দের ছেলের বউ শান্তি লাজুক মেয়ে। 5 জনের সামনে সে কখনো রাগ আরে না। বিশেষত শ্বশুরের সামনে সে কোনো দিনই এরকমভাবে খারাপ কথা বলবে না। তাছাড়া এ তো শান্তির গলা নয়, তার ভেতর থেকে অন্য কেউ কথা বলছে। শান্তি আবার হাসতে লাগলো, হি 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 হি। মানুষের সেরকম হাসতে পারে না, ঠিক যেন দুটি ছুরিতে ঠোকাঠুকি হচ্ছে। শুনলেই গা ছমছম করে। অনেকেই ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল। সুরেন্দ্র রুমাল দিয়ে তার কানটা চেপে ধরে আছে, রক্তে ভিজে গেছে তার ঘাড়ের কাছের জামা। শান্তি এবার সুরেন্দ্রর বুকের ওপর হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে বলল, খেলবি আমার সঙ্গে, খেলবি? এই সুরেন্দ্র, আয় না, খেলবি? হি 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 হি। স্ত্রীলোকের গায়ে হাত তোলা বিষয়ক বিধিনিষেধ ভুলে গেল সুরেন্দ্র। সে নিজেই এবার শান্তির চুলের মুঠি ধরে মাথাটা সরিয়ে নিয়ে দুগালে সপাটে দুটো থাপ্পড় কষালো। সুরেন্দ্রর মাথায় রাগ চড়ে গেছে। চর খেয়ে শান্তি আবার নেতিয়ে পড়ল মাটিতে। যারা ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল তাদের মধ্যে আবার কয়েকজন ফিরে এসেছে। কিছুক্ষণ সবাই চুপচাপ। সুরেন্দ্র রক্ত মুছছে কান থেকে। হঠাৎ ভিড়ের মধ্যে নিবারণ বলল, এই সুরেন্দ্র, এবার টাকা বার কর, টাকা দে। আর 5 জন বলল, হ্যাঁ, এবার টাকা দিতে হবে। সর্বানন্দ দা, ওকে ছেড়ো না, ধরো। সুরেন্দ্র জিজ্ঞেস করল, কিসের টাকা? তুই যে বলেছিলি চোখের সামনে ভূত দেখালে 100 টাকা দিবি, দে শালা সেই টাকা। এই মাত্র তো দেখলি। সুরেন্দ্র বলল, কি দেখলাম?
এখন ন্যাকা সাজছি, সবাই সাক্ষী দেবে। তুই 50 বার বলেছিস নিজের চোখে ভূত দেখলে 100 টাকা দিবি, এই মাত্র দেখলি না? সুরেন্দ্র বলল, না দেখিনি, মিথ্যে কথা, টাকা মারবার মতলব, দে টাকা। সর্বানন্দ দাওকে ছেড়ো না, ধরো, আজ আর ছাড়ানছুরি নেই, বড় টাকার গরম নাই দেখায়। অনেকে মিলে গোল হয়ে এগিয়ে আসছে সুরেন্দ্রর দিকে। ওরা সুরেন্দ্রকে একসঙ্গে চেপে ধরবে। রোগা, খেতে না পাওয়া ভীতু নিবারণের উৎসাহ যেন সবচেয়ে বেশি। সে ওই টাকার একটা আদলাও পাবে না, তবু সে সুরেনকে দেমাগ ঠান্ডা করা যাবে। সুরেন্দ্র নিজের দলের ছেলে নিতাই পর্যন্ত এই কাণ্ড দেখে পেছনে লুকিয়েছে। সে আর মুখ খুলছে না। শান্তি বৌদির ব্যাপার স্যাপার দেখে তার বুক কাঁপছে। সুরেন্দ্র সামনে দুজনকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে পা ফাঁক করে দাঁড়ালো। তারপর জামার তলার কোমর থেকে একটা মস্ত বড় ভোজালি টেনে বার করে বলল, খবরদার আমার সঙ্গে এঁটেলবাজি করতে এসো না, তাহলে আমি রক্ত গঙ্গা বইয়ে দেব। এবার দৌড়ে পালাতে গিয়ে ওর ঘাড়ের ওপর উল্টে পড়ল। সুরেন্দ্রটা একটা খুনে ঠিকই বোঝা গিয়েছিল আগে। সুরেন্দ্র হাওয়ার ভোজালি ঘুরিয়ে বলল, আমি এক কথার মানুষ, 100 টাকা দেব বলেছি, আসল মাল পেলে ঠিকই দেব। তা বলে আমাকে বাজে মাল, ভুসি মাল গছাবে? একটা মৃগী রুগী, তাই টাকা দেখিয়ে চাইছো? হ্যাঁ? ভাঙা জাম গাছের ডালটা মাটিতে 3 বার আছড়ে বলল, এর মধ্যে মদ্দাভূত আছে, কোথায় সে শালা? নাকি আমাকে দেখেই পালিয়েছে? ঝোলা থেকে খালি বোতলটা বার করে সুবলের সামনে ঠকাস করে রেখে সে বলল, সাপুড়ে যেমন সাপ ধরে, ঠিক এই রকম একটা ভূত ধরে দাও দেখি আমাকে। তুমি তো ভূত ধরে বেড়াও। এই বোতলটা ছিপি আটকে দেবার পর যদি আপনা আপনি লাফায়, তবে আমি এক্ষুনি তোমাকে 100 টাকা দেবো, এক্ষুনি, এই দেখো টাকা। সুরেন্দ্র পকেট থেকে একগোছা 1 টাকার নোট বার করে দেখালো। কিচ্ছু না পেয়ে সুবল বলল, যা যা। মাটিতে হাঁটু গেড়ে বসে সুরেন্দ্র ভোজালিটা পাশে নামিয়ে রাখল। তারপর শান্তির নেতিয়ে পড়া একটা হাত তুলে নিয়ে নাড়ি দেখতে লাগলো। সর্বানন্দ এতক্ষণে খানিকটা সাহস সঞ্চয় করে বলল, এই তুমি বউয়ের গায়ে হাত ছুঁইও না। সুরেন্দ্র তাকে এক ধমক দিয়ে বলল, চুপ। একটু আগে তোমার ছেলের বউ আমার কানে কানে কি বলেছ জানো? যদি সবার সামনে বলে দিই তোমার মুখের চুনকালি পড়বে। সর্বানন্দ চুপসে গেল সঙ্গে সঙ্গে। ওঝার ছেলে সুবল কিন্তু সহজে তার দাবি ছাড়তে চায় না। দর্শকদের মধ্যে যে কজন দূর থেকে তখনও উঁকিঝুঁকি মারছিল তাদের উদ্দেশ্যে সে বলল, তোমরা দেখলে, তোমরা 5 জনা দেখলে, ও আমার কেশ কেড়ে নিচ্ছে। এ বাড়ি থেকে আগে আমার ডাক পড়েছিল। সুরেন্দ্র বলল, এতক্ষণ ধরে তো ভেজর ভেজর করলে, ধরতে পেরেছ পেতনিটাকে? সুবল বলল, তুমি সরো, এবার আমি ভূত ডামর মন্ত্র শুরু করব। বেটি ধরা না পড়ে যাবে কোথায়? সুরেন্দ্র বলল, রাখো তোমার ভূত ডামর তন্ত্র। তুমি তোড়ল তন্ত্রের নাম শুনেছ? সে হলো গে তন্ত্রের বাবা। এইবার দেখো আমি সেই তোড়ল তন্ত্র শুরু করছি। সুরেন্দ্র তার ঝোলা থেকে টিনের বাক্সটা বার করল। তার মধ্যে ইঞ্জেকশানের সিরিঞ্জ আর টুকিটাকি ওষুধ। একটা অ্যাম্পিউল ভেঙে সবটা ওষুধ ভরে নিল সিরিঞ্জে। তারপর ডগাটা উঁচু করে হাওয়া বার করল। সবাই শঙ্কিত বিস্ময়ে চুপ। সুরেন্দ্র সর্বানন্দকে বলল, ভয় পেও না, আমার সুই দেওয়ার অভ্যেস আছে। ফাদার পেরেরের নাম শুনেছ? মস্ত বড় ডাক্তার, আমাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। খাইয়ে পড়িয়ে আমায় মানুষ করেছেন। তেনার কাছ থেকে সুই হাওয়া শিখেছি। প্যাট প্যাট করে সিরিঞ্জের সূঁচটা সেই ফুটিয়ে দিল শান্তির ডান বাহুতে। পাকা কম্পাউন্ডারের মতো তার ভঙ্গি। শান্তি একটুও শব্দ করল না। সবটুকু ঢেলে দিয়ে সুইটা বারবার সুরেন্দ্র সর্বানন্দকে বলল, তোমার ছেলের বউয়ের হিস্টিরি অসুখ আছে। এখন 10-12 ঘন্টা ঘুমোবে, তারপর জেগে উঠলে ভালো করে খেতে দিও, সেরে যাবে। যাও এবার ঘরে নিয়ে গিয়ে শুয়ে দাও গে। কানটা একেবারে ফালা ফালা করে দিয়েছে। সর্বানন্দ বলল, বউয়ের গায়ে এখন এত শক্তি যে 5 জন মিলেও ওকে ধরে রাখতে পারেনি। ঘরে নিয়ে যাব কি করে? সুরেন্দ্র বলল, তারপর দক্ষ যজ্ঞের শিবের মতন সে শান্তিকে পাঁজাকোলা করে তুলে নিল মাটি থেকে। সর্বানন্দকে বলল, কোন ঘরে শুয়ে দিতে হবে দেখিয়ে দাও, বিছানায় রেখে আসছি। বারান্দা পেরিয়ে দরজা দিয়ে ঢোকার মুখে সে সর্বানন্দের দিকে তীব্র ঘৃণার চোখে তাকালো। তারপর নিচু গলায় বলল, পোয়াতি বউটাকে বুঝি এইভাবে মেরে ফেলতে চাও? ছি, তোমরা না ভদ্রলোক? 3 দিন ধরে বৃষ্টি আর বৃষ্টি, বিশ্বাসই হয় না এটা শীতকাল।
ঠিক যেন বর্ষার ধারা। সারা গায়ে জলকাদা মেখে সন্ধ্যের সময় টলতে টলতে বাড়ি ফিরছে নিবারণ। নেশা ভাঙ কিছুই করেনি, তবু তার পায়ে জোর নেই। শরীর যেন আর বয় না, যে কোনো সময় যে কোনো জায়গায় পুড়ে যাবে। তার বুকে সারা বিশ্বের হতাশা। মহাজন কাছ থেকে কর্জ নিয়ে নিবারণ তার বন্ধকি জমিতে ফুলকপির চারা লাগিয়েছিল মাত্র 5 দিন আগে। বৃষ্টিতে নষ্ট হয়ে গেল। এই সময় এত বৃষ্টির কথা সে স্বপ্নেও ভাবেনি। এ যেন ঈশ্বরের অভিশাপ। আজ আবার পাশের জমির আল ভেঙে গিয়ে জলে ঢুকে পড়ল। কপির চারাগুলো সব পচে গেছে। সে তো গেল ভবিষ্যতের কথা, কিন্তু কাল দুপুর থেকে মাটি কাটা বন্ধ হয়ে গেল। এই বৃষ্টির মধ্যে মাটি কেটে কোনো লাভ নেই, অথচ আজই ছিল নিবারণের পালা। আজ কাজ থাকলে সে নিজের খোরাকির ভাত আর নগদ 4.5 টাকা পেত। এখন মনে হচ্ছে 4.5 টাকায় কত কিছু কেনা যায়। মাত্র 4.5 টাকা এই পৃথিবীর এক পৃথিবী ভর্তি সুখ। রহমান সাহেব বলেছেন, আজ যারা কাজ পেল না, কাল যদি বৃষ্টি থামে তবে তারাই কাজ পাবে আগে, আর কালও যদি বৃষ্টি থাকে তবে পরশু। মোট কথা নিবারণের কাজ বাঁধা। এখন কাল বা পরশু পর্যন্ত নিবারণকে পেটে কিল মেরে বেঁচে থাকতে হবে। নিবারণ ক্রুদ্ধ দুচোখে আকাশের দিকে তাকালো। মেঘও মানুষের এত শত্রুতা করে? ছোট ছোট ফুলকপির চারাগুলো দেখলেও চোখ জুড়িয়ে যায়, ঠিক যেন মায়ের কোলে মুখ লুকোনো শিশু। আকাশে দেবতাদের একটু মায়া হলো না তাদের মেরে ফেলতে? ফুলকপির চারাগুলো কাঁদছিল ডুকরে ডুকরে, নিবারণ শুনেছে। কাদার মধ্যে পা হড়কে যেতে নিবারণের কোমরে কষি একটু আলগা হয়ে গেল, আর অমনি ট্যাঙ্ক থেকে টুপুস করে খসে পড়ল একটা ছোট কাঁচের শিশি। তার মধ্যে রয়েছে কালো হলদে রঙের লম্বা লম্বা 6খানা ওষুধ। অন্ধকারে কাদার মধ্যে শিশিটা আবার গেল কোথায়? নিবারণ রোগা রোগা আঙুল দিয়ে সেটাকে খুঁজতে লাগলো। বিরক্তিতে তার গা জ্বলে যাচ্ছে, আর কিছুই ভালো লাগছে না। পাওয়া গেল শিশিটা। ভেতরে কাদা ঢোকেনি তো? না, ওপরে একটা রবারের ছিপি আছে, হাওয়াতে ঢুকতে পারে না। শিশিটা খুঁজে পেয়ে আনন্দ আবার নিবারণের ইচ্ছে হলো সেটা ছুঁড়ে ফেলে দেয়। সোনারং এই হেলথ সেন্টারে ডাক্তারবাবু খুব মাছ ধরার শখ। এক রোববার এক পুকুরে মাছ ধরতে যান। গত রোববার এসেছিলেন চৌধুরীবাবুর বাড়ির পেছনে মজ্জা দিঘিতে। পান্তি আর গেনু ঘুরঘুর করছে সেখানে। মাছ ধরারই ঝোঁক ডাক্তারবাবুর। মাছ খাওয়ার লোভ নেই। একটার পর বেশি মাছ ধরলে বাকিগুলো অন্যদের বিলিয়ে দেন, সবাই জানে। সেদিন ডাক্তারবাবু ছিপে একটা মাছও ধরা পড়েনি অবশ্য, কিন্তু তিনি একবার এসেছিলেন নিবারণের বাড়িতে। অল্প বয়সী ডাক্তারবাবু ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে গল্প করেন খুব। ওরা ওদের দাদুকে খুব ভালোবাসে। কদিন ধরে পবন খুবই অসুস্থ, কথা বলার ক্ষমতাও প্রায় নেই। তার ডাক্তারবাবু পবনকে দেখে অনেক লম্বা লম্বা কথা বলে গিয়েছিলেন। এটা খাওয়াতে হবে, সেটা খাওয়াতে হবে। নিবারণ সেসব কথা কান না দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করেছে। তার বাপ বুড়ো হয়েছে, এবার মরবে, তা নিয়ে আর আদিক্ষেতা করার কি আছে? শীতের শেষটাতে পুরনো রুগীরা টপাটপ মরে। গতবারও এই সময় পবন শয্যা নিয়েছিল। সেবার খুব আশা করেছিল নিবারণ যে বাবা এবারে যাবে। শুধু শুধু বেঁচে থাকা সে তো পৃথিবীর একরত্তি উপকারে আসে না। ও মা, বুড়ো কদিন বাদেই হাত পা ঝেড়ে আবার উঠে বসলো। অবশ্য এবার আর পারবে না। আজ বৃষ্টির মধ্যে খালপাড়ে ঝাড়া 2 ঘন্টা বসেছিল নিবারণ গাছতলায়। যদি হঠাৎ বৃষ্টি থামে, যদি মাটি কাটা শুরু হয়, সেই সময় ছাতা মাথায় বাঁধের ওপর দিয়ে কলে যাচ্ছিলেন ডাক্তারবাবু। নিবারণকে দেখে থামলেন। ডাক্তারবাবু আবার সবার সঙ্গে আপনি আজ্ঞে করে কথা বলেন। আপনার বাবা কেমন আছে? এসব জায়গায় শুধু শুধু কথা বাড়িয়ে লাভ নেই, তাই নিবারণ বলেছিল, ভালো। আমার ওখানে একবার আসবেন, আমি কয়েকটা ওষুধ লিখে দেব। আপনার বাবাকে একটা টনিক খাওয়ানো দরকার। নিবারণ চুপ করেছিল। ডাক্তারবাবু আবার বলেছিলেন, আজই আসতে পারেন, এই ধরুন ঘণ্টাখানেক বাদে। আমি তার মধ্যেই ফিরে আসব। এই সময় যেন নিবারণ নয়, তার ভেতর থেকে অন্য কেউ কথা বলে উঠেছিল। ডাক্তারবাবু, আমরা গরিব, ভগবান আমাদের দুবেলা পেটের ভাতও দেননি। আমরা কি ওইসব দামি ওষুধ খেতে পারি? ডাক্তারবাবুটির জোড়া ভুরু। তিনি তার বড় বড় কালো দুটি চোখ নিবারণের মুখের ওপর স্থিরভাবে রেখে কয়েক মুহূর্ত চুপ করেছিলেন। তারপর নিজের হাতে মস্ত বড় ব্যাগটা খুলে ওই ওষুধের শিশিটা নিবারণকে দিয়ে বললেন, এটা দিনে 2 বার করে খাওয়াবেন, ভাত খাওয়ার পর। আজ না হোক কাল পরশু আমার ওখানে একবার আসুন, দেখি আমি কি ব্যবস্থা করতে পারি।
নিবারণ কোনো কথা বলছে না দেখে তিনি একটুক্ষণ চুপ করে থেকে আবার বললেন, কখনো আশা ছাড়তে নেই। তখনও নিবারণের আনন্দ হয়নি, রাগই হয়েছিল। এক এক সময় মানুষের দয়া দেখলেও রাগ হয়। ডাক্তারবাবু যদি আর কিছুক্ষণ দাঁড়িয়ে বড় বড় উপদেশের কথা বলতেন তাহলে নিশ্চয়ই নিবারণ মনে মনে তাকে বাপ মা তুলে গাল দিত। সহ্য হয় না, কিছুই সহ্য হয় না। অন্ধকারে কাদার মধ্যে দাঁড়িয়ে ওষুধের শিশিটা হাতে নিয়ে নিবারণের মুখে একটা হাসি ফুটে উঠল। যা না ক্রোধ, না ঘৃণা, না উপহাস, না দুঃখ, না করুণার। সে হাসিটা অন্য রকম, বড় দুর্বোধ্য। ডাক্তারটি বললেন, ওষুধটা দুবেলা ভাত খাওয়ার পর খাওয়াবেন। ডাক্তারটা বোকা, কিছুই শেখেনি। এখন নিবারণ যদি ওষুধটা ছুঁড়ে ফেলে দেয় তাহলে কি তার পাপ হবে? ওষুধটা ফেলল না নিবারণ। যাই হোক, দামি জিনিস তো। সে আবার হেঁটে চলল। মাঝারি ধারায় অবিরাম বৃষ্টি পড়ে যাচ্ছে। এই সময় পৃথিবীতে নিবারণ ছাড়া কেউ নেই। সে তার বাড়ির দিকে যাচ্ছে। এখন পৃথিবীতে তার চেয়ে সব ঘৃণার জায়গা তার নিজের বাড়ি। তবু সে সেখানেই যাবে। আর বেশি দূর নেই। রাস্তার মাঝখানে খানিকটা জল জমে আছে, সেইখানে নিবারণ তার পায়ের কাদা ধুয়ে নিল। তারপর সামনে তাকাতেই আঁতকে উঠল সে। তার বাড়ির সামনে বাতাবি লেবু গাছটায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কে? বৃষ্টির মধ্যে ভাঙা ভাঙা অন্ধকারে দেখা যায় এক প্রেত। নিবারণের প্রাণটা যেন এসে আটকে গেল গলার কাছে। প্রথমেই তার মনে হলো পিছন ফিরে দৌড় দেয়। প্রেতের বুকের পাঁজরার সবকটা হাড় স্পষ্ট। কঙ্কালসার একটা হাত সামনে বাড়ানো। নিবারণ মুখ দিয়ে একটা আওয়াজ করল, আ। প্রেত মূর্তি তখন নাকি ভাঙা গলায় বলল, কে? নিবারণ এলি? পেছন ফিরে পালাতে গিয়েও থেমে গিয়ে নিবারণ বলল, ধুর শালা, সকালবেলাও নিবারণ যাকে দেখে এসেছে বিছানার সঙ্গে একেবারে লাগা, ওঠার ক্ষমতা নেই, কথা বলার শক্তি নেই, সে এই বৃষ্টির মধ্যে রাত্রিরে উঠে এসে দাঁড়াবে এ কথা সে কল্পনাও করতে পারেনি। এই যে কই মাছের মতো করা যান। নিবারণ এক ধমক দিয়ে বলল, তুমি আবার বাইরে এছো কেন? কথা বলতে গিয়ে হাঁপাচ্ছে, তার গলাও খোনা খোনা মনে হয়। সে বলল, তুই এখনো ফিরিসনি? যা বৃষ্টি বাদলা, আমি চিন্তা করছিলাম। নিবারণ দীর্ঘশ্বাস ফেলল। এ যে স্পষ্ট কথা বলে। তাহলে কি এ যাত্রাতেও বেঁচে গেল? হা ভগবান, আরও কতদিন এ বোঝা বইতে হবে? পবন জিজ্ঞেস করলো, কিছু এনেছিস? নিবারণ বলল, কি? চাল আটা কিছু আনিসনি? কোথা থেকে আনবো তোমার বাপের কাছে ঠেঙে? আজ আমি মাটি কাটার কাজ হয়নি। আজ আমার যেটুকু সর্বনাশ বাকি ছিল তাও হয়ে গেছে। কিছুই আনিসনি? ট্যাঙ্ক থেকে শিশিটা বার করে নিবারণ বলল, ওষুধ এনেছি। ডাক্তারবাবু বিনি পয়সায় ওষুধ দিলেন তোবার জন্য। নাতি নাতনি দুটোকে খুব জপিয়েছ তো, তারা ডাক্তারবাবুকে ধরেছিল। পবন ওষুধের ব্যাপারটার কোনো গুরুত্ব না দিয়ে বলল, চাল আটা কিছু আনিসনি? আজ সারাদিন বাড়িতে আঁখা ধরেনি। সেই মুহূর্তে নিবারণ তার ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করে ফেলল। সে দৃঢ় গলায় বলল, আমাদের আর এখানে কোনো আশা নেই, কাল চলে যাব। টাউনে গিয়ে রেল স্টেশনে ভিক্ষে করে খাবো। পবন খুব উৎসাহের সঙ্গে বলল, তাই চল। তুমি যেতে পারবে? কেন পারবো না, একটু ধরে নিয়ে যাবি। যেতে পারলে ভালো, না হলে তুমি বাড়ি পাহারা দেবে। ছেলে মেয়ে দুটো ঘুমিয়ে পড়েছে, বউ শুয়ে শুয়ে জেগে আছে, চোখ দুটি বিবর্ণ। সারা শরীরের মধ্যে শুধু পেট ছাড়া আর সব জায়গাতে স্বাস্থ্যহীনতা প্রকট। ঘরে ঢুকে নিবারণ গম্ভীরভাবে বলল, আজ কিছু আনতে পারিনি। বউয়ের মুখে কিছু ভাবান্তর দেখা গেল না। ঘরে কিছু আছে? বউ দেয়ালের দিকে মুখ ফিরিয়ে বলল, না। নিবারণ অসম্ভব জোরে চিৎকার করল, নেই কেন? এখন খাবো কি? কাল রাত্রিরের যে খানিকটা আটা বেঁচেছিল। বউ একটু উত্তেজিত হলো না, সেই রকম মুখ ফিরিয়ে থেকেই বলল, বিকেল পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম, তারপর পান্তি আর গেনু জল দিয়ে সেই আটা খেয়ে ফেলেছে। ছেঁড়া কাঁথাটা গায়ে নিয়ে পবন শুয়ে পড়েছিল। সে হঠাৎ উঠে বসে ছেলের পক্ষ নিয়ে আলাদা করে একটা দলা পাকাবার চেষ্টা করলো। কুটিল চোখে সে একবার তার পুত্রবধূ, একবার তার ছেলের দিকে তাকিয়ে বলল, দেখ না, আমাকে পর্যন্ত একটু দেয়নি, নিজেরাই সব খেলো। আমি কতবার বললাম, বউ আমায় একটু দে, আজ আমার জ্বর ছেড়েছে, আজ আমার খিদে বেশি হবে, অন্তত আমাকে 1-6টা দে, কিংবা আমাকে দিস না, ছেলেটার জন্য একটু রাখ, সারাদিন খেটে খুটে আসবে। সে কথা গ্রাহ্যই করল না, নিজেরাই গান্ডে পিণ্ডে খেলে। বউ এবার দেয়াল থেকে চোখ ফেরালো, শ্বশুরের দিকে এমনভাবে তাকালো যেন সে দৃষ্টিতে তাকে ভস্ম করে দেবে। কনুইতে ভর দিয়ে আধা বসা হয়ে বিষকণ্ঠ ঝরিয়ে সে বলল, খাল ভরা তোমার মরণ নেই?
এই কথা বলার আগে তোমার জিভ খসে গেল না? ছেলে মেয়ে দুটো খেয়েছে, আমি নিজে একটা দানাও ছুঁয়েছি? আমার পেটে একটা ৭০, তবু আমি কিছু খাইনি। আমার নোলাটাই বড় হলো। বাড়ি যে ছেলের জন্য দরদ, নিজে ৩বার রান্নাঘরে গিয়ে খুটখাট করে আসনি? ছেলের জন্য তুমি রাখতে? সব জানা আছে আমার। অল্প তুমি মরতে পারো না? মরলে আমার হাড় জুড়োয়। পবন ছেলের দিকে চেয়ে বলল, দেখলি দেখলি নিবারণ কোনো পক্ষ নিল না। তার ইচ্ছে হলো ঘুমন্ত ছেলে মেয়ে দুটোকে জোরে জোরে লাথি কষায়, বাপকে লাথি কষায়, বউকেও। খাবার দরকার ছিল তার একার। কাল যদি ভগবান করেন বৃষ্টি বন্ধ হয়, তাহলে না খেয়ে ধুঁকতে ধুঁকতে সে মাটি কাটতে যাবে কি করে? সে নিজে না বাঁচলে আর কেউ বাঁচবে? সে কথা এরা কেউ বোঝে না। সকলেই রাক্ষুসে খিদে নিয়ে হাঁ করে আছে। কাল যদি বৃষ্টি না থামে তাহলে যেতেই হবে টাউনে। রেল স্টেশনে মাথা গোঁজার জায়গা জুটে যাবে। টাউনে কেউ না খেয়ে মরে না। টাউনের লোকেদের ওপর ভগবানের অশেষ দয়ায়। বউ তখন গজগজ করে যাচ্ছিল। নিবারণ প্রচণ্ড একটা ধমক দিয়ে বলল, চুপ! দরজার বাইরে থেকে জল গড়িয়ে আসে ঘরের ভেতর, তাই সে জল আটকাবার জন্য দরজার কাছে একটা ন্যাতা পেতে রেখেছে। সেই ভেজা ন্যাতাটা তুলে নিয়ে নিবারণ হাত পায়ের কাদা মুছল। তখন এই অন্ধকারের মধ্যে তার পুকুরে যাবার ইচ্ছে নেই। ঢকঢক করে এক ঘটি জল খেয়ে শুয়ে পড়ল। পাশাপাশি একখানা বড় ঘর আর ছোট ঘর। মাঝখানের দরজাটা আজকাল খোলাই থাকে। ছোট ঘরের জানলাটা নিশ্চয়ই খোলা রয়েছে। গুঁড়ো গুঁড়ো বৃষ্টির ছাট আসছে এই ঘর পর্যন্ত। নিবারণ ভাবল, তার বাপ ভিজে ভিজুক, আজও তো চলাফেরার ক্ষমতা আছে, নিজে উঠে বন্ধ করতে পারে না? নিবারণের গায়ে যদি বেশি ছাট লাগে, সে পা দিয়ে ঠেলে মাঝের দরজাটা বন্ধ করে দেবে। কোনো শব্দ নেই, শুধু টিনের চালে কাকের পায়ের আওয়াজের মতো বৃষ্টি। ছেলে মেয়ে দুটি অঘরে ঘুমোচ্ছে, তারা জাগেনি। তারপর ঘুমোয় গর্ভিণী, কিন্তু খালি পেট নিয়ে নিবারণের কিছুতেই ঘুম আসে না। আরও এক অসুস্থ বৃদ্ধের তো সহজে ঘুম আসবার কথাও নয়। খানিক বাদে পবন কোঁ কোঁ শব্দ করে ওঠে। নিবারণ জিজ্ঞেস করল, কী হলো আবার? পবন শ্বাস টেনে টেনে বলে, কিছু না, 2 দিন ভাত খাইনি, বড় খিদে পায়। নিবারণ ওষুধের শিশিটা তার দিকে ছুঁড়ে দিয়ে বলল, এই নাও। পবন শ্বাস টেনে টেনে বলে, কিছু না, 2 দিন ভাত খাইনি। বড় ছোট সব কটা ক্যাপসুলই মুখে পড়ে চিবোতে থাকে। খচর মচর শব্দ হয়। একটু পরে সে আবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, উফ, কতদিন তামাক খাই না। বউয়ের কাছে একটু আগুন চাইলাম, দিল না। তুমি চুপ করবে? বুড়ো চুপ করে যায়। তবু মুখ থেকে চাপা কোঁ কোঁ শব্দ বেরোয় নিঃশ্বাসের সঙ্গে। তারপর আরও অনেকক্ষণ বাদে, তখনও নিবারণ ঘুমোয়নি। জানলা দিয়ে এক ফালি আলো ঢুকে দেওয়ালের গায়ে 2-1 পলক কাঁপে, আবার মিলিয়ে যায়। কিছুক্ষণ দূরে শোনা যায় ক্ষীণ রুনু রুনু শব্দ। নিবারণ কান খাড়া করে থাকে। ওরা আসছে। আশ্চর্য, ওই বৃষ্টি বাদলার মধ্যেও বেরিয়েছে ওরা। নিবারণের পেটের মধ্যে ধিকি ধিকি করে জ্বলে অহেতুক রাগ। এদের পকেটে টাকা আছে, গায়ে শক্তি আছে, তাও ওরা এইসব আমোদ আহ্লাদ করতে পারে। ওরা নিবারণের মতো লোকেদের আরও কষ্ট দেবার জন্য আসে। কানকাটা সুরেন্দ্রটা মরে না কেন? কত লোক যে বেঘোরে মরে, ওর কেন মরণ হয় না? ওরা পাঁচলার মোড়ের গাছতলায় এসে পৌঁছে গেছে মনে হয়। ঘুঙুরের শব্দের সঙ্গে ভেসে আসছে টুকরো টুকরো গান। ভূতের নাতি, ভূতের পুতি, বুড়ো হাবড়া, ছোঁড়াছুড়ি, যেমন ভূত, ভূত পেলে ভাই ভূত কিনতে, তাই ভূত কিনতে 100 টাকা, 100 টাকা, এক এক করে ভূত আর 100 টাকা। পবন দুবার কেশে ওঠে, বোঝা যায় সেও জেগে আছে। নিবারণ জিজ্ঞেস করে, বাবা, ও বাবা, তোমার কষ্ট হচ্ছে? পবন বলল, না। বাবা, তুমি ভূত দেখেছ কখনো? সত্যি করে কও তো। হ্যাঁ, দেখেছি, অনেকবার দেখেছি। কাকা মরে গেলে ভূত হয়, সকলেই বলে ভূত হয়। যারা অপঘাতে মরে, মরার পরেও যাদের আহ্নিকে থেকে যায়। তারপর নিবারণ উঠে দাঁড়াবার পর দরজার কাছে দাঁড়ায়। অন্ধকারের মধ্যে আরও গাঢ়তর অন্ধকার হয়ে যায় শরীরটা। পবন জিজ্ঞেস করে, উঠলি যে, বাইরে যাবি? নিবারণ বলল, না। বাবা, তুমি মোলে? পবন বললে, হ্যাঁ, আমি ভূত হব নিশ্চয়ই। সে কি আর তোকে বলতে হবে? নাতি নাতনি দুটোর মুখ চেয়েও সুরেন্দ্রকে ডেকে আনিস। আমি বোতলে ঢুকে যাব। তুই 100 টাকা। তারপর চিৎকার ও কান্না মিশিয়ে সে বলে ওঠে, ও বাবা নিবারণ,
আমাকে মারিস না, আর 2 দিন অন্তত বাঁচতে দে। আমি 2 দিন একটু গরম ভাত দিস, 2 দিন একটু পেট ভরে খাই, 1 ছিলিম তামাক, ও বাবা নিবারণ, তোর পায়ে পড়ি, আর 2 দিন একটু গরম ভাত, তোর পায়ে পড়ি, ও বাবা নিবারণ, আর 2 দিন, ও বাবা নিবারণ, আর 2 দিন। গল্প পাঠ শেষ হলো। আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।